আসসালামু আলাইকুম। গল্পচিত্রের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। পাঠে আছি আমি মাহা। আশা করছি আপনারা সুস্থ ও আনন্দময় আছেন। গল্পচিত্রের পক্ষ থেকে আজ আমাদের দ্বিতীয় নিবেদন লেখক হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজ থেকে মিসির আলি আনসলভড বইটির প্রকাশক ছিলেন এ.কে নাসির আহমেদ সেলিম। প্রকাশনা সাল জুলাই ২০০৯, কাকলি প্রকাশনী থেকে। আজ পড়ছি মিসির আলি আনসলভডের দ্বিতীয় গল্প ফ্রুট ফ্লাই। মিসির আলি সাহেবের পেটমোটা ফাইল আছে। ফাইলের ওপর ইংরেজিতে লেখা আনসলভড। যেসব রহস্যের তিনি মীমাংসা করতে পারেননি তার প্রতিটির বিবরণ। আমি কয়েকবার তার ফাইল উল্টে পাল্টে দেখেছি, কোনো কিছুই পরিষ্কার করে লেখা নেই, নোটের মতো করে লেখা। উদাহরণ দেই, একটি অমীমাংসিত রহস্য নম্বর 18, শিরোনাম বিআরডি। বিআরডি কি জিজ্ঞেস করে জানলাম বিআরডি হলো বেলা রানী দাস। মিসির আলি লিখেছেন বিআরডি, বয়স 13, বুদ্ধি 7, বটগাছ 100, বজ্রপাত 2, বিআরডি বটগাছ ইউনিয়ন, কপার অক্সাইড। আমি বললাম, যা লিখেছেন এর অর্থ কি? বয়স 13 বুঝতে পারছি, বেলারানী দাসের বয়স 13, বুদ্ধি 7, এর অর্থ কী? মিসির আলি বললেন, বুদ্ধি মাপার কিছু পরীক্ষা আছে, আইকিউ টেস্ট। এই টেস্টে আমার কাছে গ্রহণযোগ্য না। আইনস্টাইনের মতো মানুষ আইকিউ টেস্টে হাস্যকর নম্বর পেয়েছিলেন। আমি নিজে এক ধরনের পরীক্ষা করে বুদ্ধির নাম্বার দিই। সেই নাম্বারে সর্বনিম্ন হলো 1, সর্বোচ্চ 10। আমার হিসাবে বেলারানী দাসের বুদ্ধি ছিল 7। আমি বললাম, আপনার হিসেবে আমার বুদ্ধি কত? মিসির আলি হাসতে হাসতে বললেন, 6-এর কাছাকাছি। তবে এতে আপসেট হবেন না, মানুষের গড় বুদ্ধি 5। তাছাড়া আপনি লেখক মানুষ, ক্রিয়েটিভ মানুষের সাধারণ বুদ্ধি কম থাকে। আমি বললাম, আমার বুদ্ধি কম এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। বটগাছ 100 এর অর্থ কী? একটা বটগাছের কথা বলেছি যার আনুমানিক বয়স ধরেছি 100 বছর। বজ্রপাত 2 মানে? বটগাছের 2বার বজ্রপাত হয়েছিল। শেষ বজ্রপাতে বটগাছটা মারা যায়। বিআরডি বটগাছ ইউনিয়নটা ব্যাখ্যা করুন। বেলারানীর বাবা মা তাদের মেয়েকে একটা বটগাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হিন্দুদের কিছু বিচিত্র আচার আছে, গাছের সঙ্গে বিয়ে তার একটা। এখন যদিও এই প্রথা নেই, তারপরেও বেলারানীর বাবা মা কাজটা করেছিলেন। কপার অক্সাইড কি? কপার ধাতুর সঙ্গে অক্সিজেনের যৌগ, CuO। গল্পটা বলুন। না। না কেন? কিছু কিছু গল্প আছে বলতে ইচ্ছা করে না। এটা সেরকম গল্প। সব গল্প জানানোর জন্য না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই গল্প আমি কোথাও লিখব না, কাউকে বলবোও না। মিসির আলি সিগারেটে ধরাতে ধরাতে বললেন, না। তার না বলার বিশেষ একটা ভঙ্গি আছে। এই ভঙ্গিতে যখন না বলে, তার না বলার বিশেষ একটা ভঙ্গি আছে। এই ভঙ্গিতে যখন না বলে, তখন তাকে আর হ্যাঁ বানানো যায় না। আমি হাল ছেড়ে দিলাম। মিসির আলি বললেন, অমীমাংসিত রহস্য নিয়ে গল্প করা ঠিক না। এতে মানুষ কনফিউজড হয়ে যায়, ঘটনার ওপর নানান আধ্যাত্মিকতা আরোপ করে, চলে আসে ভূত প্রেত, সাধু সন্ন্যাসী। আমি বললাম, ভূত প্রেত বাদ দিলাম, সাধু সন্ন্যাসীরা তো আছেন নাকি? তাদের অস্তিত্বেও আপনার অবিশ্বাস? মিসির আলি বললেন, অবিশ্বাস? ধর্ম হলো পরিপূর্ণ বিশ্বাস, আর বিজ্ঞান হলো পরিপূর্ণ অবিশ্বাস। ধর্মের বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে। বিজ্ঞানের অবিশ্বাস কিছু পরীক্ষা নিরীক্ষায় বদলায়। কিছু কিছু অবিশ্বাস বিশ্বাসের রূপ নেয়। আপনি তো একজন সাইকোলজিস্ট, বিজ্ঞানী না। মিসির আলি বললেন, মানুষ মাত্রই বিজ্ঞানী, অবিশ্বাস করা তার নেচারের অংশ। সে জঙ্গলে হাঁটছে, একটা সাপ দেখল, সে শুরু করলো অবিশ্বাস, দড়ি না তো, নাকি সাপ। আবার সে পথে হাঁটতে হাঁটতে একটা দড়ি দেখল, সে শুরু করলো অবিশ্বাস দিয়ে, সাপ না তো, নাকি দড়ি। চা খাবেন? খাবো। ঘরে শুধু চা পাতা আছে, আর কিছু নেই। লিকার চা চলবে? চলবে। মিসির আলি রান্নাঘরে ঢুকলেন এবং বের হয়ে এসে জানালেন,
চা পাতাও নেই, চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে আসি। আমি বললাম, রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে না, আপনার সঙ্গে নিরিবিলি গল্প করছি, এই ভালো। সময় রাত 8টা। আষাঢ় মাসের মাঝামাঝি, বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসির আলির ঘরের চাল টিনের। চালে বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগছে। ঢাকা শহরের এই অর্থে কোনো বৃষ্টির শব্দ কানে আসে না। শহরের কোলাহল বৃষ্টির শব্দ গিলে ফেলে। মিসির আলি বললেন, হাবলু মিয়ার গল্প শুনবেন? আমি বললাম, গল্পটা যদি আপনার আনসলভড খাতায় থাকে তাহলে শুনব। আপনার মতো মানুষ রহস্যের কাছে ধরা খেয়ে গেছেন, ব্যাপারটা ইন্টারেস্টিং। মিসির আলি বললেন, হাবলু মিয়ার গল্প আমার আনসলভড ফাইলে আছে, 38 নম্বর। সব গল্পের নম্বর আপনার মনে থাকে? তা থাকে। ফাইলটা নিয়ে আমি প্রায়ই বসি, রহস্যের কিনারা করা যায় কি না তা নিয়ে ভাবি। এখনও হাল ছাড়িনি, হাল ধরে বসে আছি। অকুল সমুদ্র, নৌকা কোন দিক দিয়ে নিয়ে যাব বুঝতে পারছি না। হাবলু মিয়ার গল্পটা শুরু করুন। মিসির আলি গল্প শুরু করলেন। সাধারণত দেখা যায় শিক্ষকরা ভালো গল্প বলতে পারেন না, তাদের গল্প ক্লাসের বক্তৃতার মতো শোনায়। যিনি গল্প শোনেন কিছুক্ষণের মধ্যেই তার হাই ওঠে। এক পর্যায়ে শ্রোতা বলে, ভাই, বাকিটা আরেক দিন শুনব, আজ একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন না গেলেই না। মিসির আলি শিক্ষক গল্পকথকদের দলে পড়েন না। তার বর্ণনা সুন্দর, গল্পের কোন জায়গায় কিছুক্ষণ থামতে হবে তা জানেন। পরিবেশ ও চরিত্র বর্ণনা নিখুঁত। আমার প্রায় মনে হয় মিসির আলির মুখের গল্প সিডি আকারে বাজারে ছেড়ে দিলে ভালো বাজার পাওয়া যাবে। যাই হোক, তার জবানিতে গল্পটা বলার চেষ্টা করি। হাবলু মিয়ার বয়স কত বলতে পারছি না, তাকে জিজ্ঞেস করেছিলাম। সে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি মুখে বলল, জানি না স্যার, বাপমা কিছু বইলা যায় নাই, মুরুক্ষু পিতামাতা এসব জানেও না। আপনি একটা অনুমান কইরা নেন। আমি অনুমান করতে পারলাম না। কিছু মানুষ আছে যাদের বয়স বোঝা যায় না। হাবলু মিয়া সেই দলের। তার বয়স 25 হতে পারে, আবার 40ও হতে পারে। অতি রুগ্ন মানুষ, খক খক কাশি লেগেই আছে। গায়ের রং একসময় ফর্সা ছিল, রোদে ঘুরে ঘুরে রং জ্বলে গেছে। মাথা সম্পূর্ণ কামানো, গায়ে কড়া নীল রঙের পাঞ্জাবি। পরনের লুঙ্গির রং একসময় খুব সম্ভবত সাদা ছিল, ময়লার আস্তর পরে এখন ছাইবর্ণ। পায়ে চামড়ার জুতা, জুতা জোড়া নতুন, চকচক করছে। লোকটার গা থেকে বিকট গন্ধ আসছে। আমি বললাম, গাঁজা খাবার অভ্যাস আছে? হাবলু মিয়া আবার দাঁত বের করে হাসি মুখে বলল, জি স্যার। আজ খেয়েছেন? যে না, দিনে খাই না, সব কিছুর নিয়ম আছে। গাঁজা খাইতে হয় সূর্য ডোবার পরে, চরস খাইতে হয় দুপুরে। লেখাপড়া কিছু করেছেন? ক্লাস 5 পর্যন্ত পড়েছি। ক্লাস 5 পাশ করার ইচ্ছা ছিল। একদিন হেড স্যার বললেন, তোর আর পড়ালেখা করা লাগবে না, তুই চলে যা। চলে যেতে বললেন কেন? সেটা ওনারে জিগাই নেই। শিক্ষক মানুষ তো, আর জিজ্ঞেস করা যায় না। ওনাদের কথা মান্য করতে হয়, ওনাদের আলাদা মর্যাদা। আপনার পায়ের জুতা জোড়া তো নতুন মনে হচ্ছে। হাবলু মিয়া আনন্দিত গলায় বলল, চুরির জুতা স্যার, আমি নিজেই চুরি করেছি। কিভাবে চুরি করেছি শুনলে মজা পাবেন। স্যার বলবো? বলুন। আমারে স্যার তুমি কইরা বলবেন, আমি অতি নাদান লোক, আপনার নাকের সর্দির যোগ্যও না, তার চেয়েও অধম। জুতা চুরির গল্পটা কি শুরু করব? শুরু করো। জুম্মার নামাজ শুরু হইছে। আমি সোবাহান মসজিদের কাছে, রাস্তা বন্ধ কইরা নামাজ। শেষ সারিতে দেখি এক লোক তার সামনে নয়া জুতা রাইখা নামাজ পড়তাছে। আমি তার সামনে থেকে জুতা জোড়া নিলাম। সে নামাজের মধ্যে ছিল বইলা আমারে কিছু বলতে পারল না। একবার তাকাইলো, আমি ঝাইরা দৌড় দিলাম। আমার ভাগ্য ভালো, জুতা জোড়া ভালো ফিটিং হইছে। চুরির জুতা ফিটিংয়ে সমস্যা। জুতা কি প্রায় চুরি করো? যে একবার
এক এক মসজিদে যাই। বনানী মসজিদ থেকে একজোড়া স্যান্ডেল চুরি করেছিলাম, বিলাতি জিনিস 200 টাকায় বিক্রি করেছি। এখন আফসোস হয়। আফসোস হয় কেন? নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারতাম। স্যান্ডেলে আরাম বেশি। একটু পানের ব্যবস্থা কি করা যায় স্যার? জর্দা লাগবে না, জর্দা আমার সঙ্গেই আছে। গোপাল জর্দা। গোপাল জর্দা ছাড়া অন্য জর্দা আমার মুখে রোচে না। দিনে কয়টা করে পান খাও? তার কি স্যার হিসাব আছে? ভাতের হিসাব থাকে, দৈনিক 2 বার কি 3 বার। পান এবং চা এই দুয়ের হিসাব নাই। পানের ব্যবস্থা করছি। এখন বলো, তুমি যে জুতা চুরি করো, খারাপ লাগে না? খারাপ লাগে না স্যার, মজা পাই, ইন্টারেস্ট পাই। বাইসা থাকতে হইলে ইন্টারেস্ট লাগে। ঠিক বলেছি স্যার? পানের ব্যবস্থা তো স্যার এখনো করেন নাই। অস্থির লাগতেছে। সে পান ছাড়াই বেশ খানিকটা জর্দা মুখে দিয়ে চিবোতে লাগলো। হাবলু মিয়ার সঙ্গে আমার যোগাযোগের বিষয়টা এখন পরিষ্কার করি। তাকে পাঠিয়েছে আমার এক ছাত্র। হাবলু মিয়ার নাকি অদ্ভুত এক আধ্যাত্মিক ক্ষমতা। যে কোনো ফলের নাম বললেই সে 2 হাত মুঠি বন্ধ করে, মুঠি খুললেই সে ফল হাতে দেখা যায়। যে মুঠি বন্ধ করে ফল আনতে পারে, সে পানও আনতে পারে। পানটা সে কেন আনছে না বুঝলাম না। আমি আমার ছাত্রের কথায় কোনোই গুরুত্ব দেইনি। সহজ হাত সাফাই বোঝাই যাচ্ছে। যেসব ফলের নাম চট করে মানুষের মাথায় মনে আসে, সেই সব বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা যায়, যথাসময়ে বের করা হয়। ব্যাপারটা আরও পরিষ্কার করে বলি। একজন বুজুর্গ আমাকে বলল, স্যার যে কোনো একটা ফুলের নাম বলুন। যে ফুলের নামই বলবেন সেই ফুল আমি পাঞ্জাবির পকেট থেকে বের করে দেব। আমি বললাম, দুপুরমণি ফুল। তুমি বের করো। সে বলল, স্যার পারলাম না, দুপুরমণি ফুলের নামই শুনি নাই, আজ প্রথম শুনলাম। আমি বললাম, তোমার পাঞ্জাবির পকেটে আছে গোলাপ ফুল। তুমি এই খেলাটা গোলাপ ফুল নিয়েই দেখাও, কারণ 10 জন মানুষের মধ্যে 7 জনই বলবে গোলাপ ফুলের কথা। বুজরুক মাথা চুলকে বলল, স্যার কথা সত্য বলেছেন, মাটি খাই। তয় স্যার শুধু গোলাপ রাখি না, রজনীগন্ধাও রাখি। আজকাল অনেকে রজনীগন্ধার কথাও বলে। যাই হোক, আমাদের হাবলু মিয়াকে আমি সেই দলেই ফেলেছি। লোকটার চোখেই বলে দিচ্ছে সে মহাধূর্ত। অনেককে ধোকা দিয়ে এখন সে এসেছে আমার কাছে। ঘরে পান ছিল না। দোকান থেকে পান আনিয়ে তাকে দিয়েছি। 2 খিলি পান একসঙ্গে মুখে পুরে সে জড়ানো গলায় বলল, স্যার কি খেতে চান বলেন, এনে দিই। সে হাত মুঠি করল। আমি বললাম, একটা আখরোট এনে দাও। হাবলু মিয়া বিস্মিত গলায় বলল, আখরোট কি জিনিস? এক ধরনের বাদাম। জীবনে স্যার নাম শুনি নাই। আমি বললাম, আমাকে তাহলে খাওয়াতে পারছো না? হাবলু মিয়া বলল, কেন পারবো না স্যার, আপনি খাবেন, আমিও একটু খায়া দেখব, তবে স্বাদ পাবো বলে তো মনে হয় না। পান জর্দা খায়া জিব্রা নষ্ট, যাই খাই ঘাসের মতো লাগে। একবার নেত্রকোনার বালিশ মিষ্টি খাওয়ার শখ হলো। খায়া দেখি সেটাও ঘাসের মতো, মিষ্টির বংশ নাই। আমার কাছে এখন সিনিয়জা লবণতা। কথা শেষ করে হাবলু মিয়া হাতের মুঠি খুলল। তার হাতে 2টো আখরোট। সে বিস্মিত হয়ে আখরোট দেখছে। আমি মোটামুটি হতভম্ব। হাবলু মিয়া বলল, জিনিসটা ভাঙ্গে কেমনে, দাঁত দিয়া? হাবলু মিয়া কামড়াকামড়ি শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আখরোটের শক্ত খোসা ভাঙল। হাবলু মিয়া বাদাম ভেঙে মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল, কোনো স্বাদ নাই, শুকনা খড়ের মতো। আমি বললাম, এখন কি অন্য কোনো ফল আনা যাবে? হাবলু বলল, অবশ্যই। ফলের নাম বলেন। তবে স্যার হাতের মুঠার চেয়ে বড় ফল হইলে পারবো না। তরমুজ আনতে পারবো না, কলা পারবো না। আমি বললাম, আম আনতে পারবে? ছোট সাইজের আম?
আমি বললাম, আম আনতে পারবে? ছোট সাইজের আম তো আছে। আম পারবো, আম অনেকবার আনছি। হাবলু মিয়া দুহাত ডান হাতের ওপর বাম হাত রেখে মুঠি করল, চোখ বন্ধ করল, সামান্য ঝাঁকি দিয়ে মুঠি খুলল। আম সেখানে আছে। সে আমার হাতে আম দিতে দিতে বলল, খেয়ে দেখেন স্যার, মিষ্টি আছে কি না। মধুর মতো মিষ্টি হওয়ার কথা, মাঝে মাঝে টকও হয়। একবার একটা আম আসছে, কাক দেশান্তরী আম, এমন টক যে কাক খাইলেও দেশান্তরী হবে। স্যার, আমার খেলা দেখে খুশি হয়েছেন? খুশি হয়েছি। এটা কি কোনো খেলা? স্যার, দুনিয়াটাই তো খেলা, বিরাট খেলা, ক্রিকেট খেলা। কেউ সেঞ্চুরি করতেছে, কেউ আমার মতো শূন্য পায়ে আউট। আবার কেউ কেউ আছে ব্যাটিং করার সুযোগ পায় না, না খেললাই আউট। ফলগুলি আসে কিভাবে? স্যার, বললাম না, খেলা, খেলার মাধ্যমে আসে। খেলছে কে? সেটা তো স্যার বলতে পারবো না, জ্ঞান বুদ্ধি নাই। ক্লাস 5 পাস করার শখ ছিল, পারলাম না। স্যার, ঘরে কি ছুরি আছে? ছুরি দিয়ে কি করবে? আমটা কাইটটা একটা ছোট পিস খায়া দেখতাম মিষ্টি কিনা। যদিও মন বলতেছে মিষ্টি, তয় মনের কথা বনে যায়। আমি ছুরি আনলাম। এক পিস হাবলু মিয়া খেলো, এক পিস আমি খেলাম। আম মিষ্টি, কড়া মিষ্টি। হাবলু আনন্দিত গলায় বলল, ইজ্জত রক্ষা হইছে। আম মিষ্টি, টক হইলে আপনার কাছে বেইজ্জত হইতাম। স্যার, ইজাজাত দেন, উঠি। আরেকবার আসতে পারবে? কেন পারবো না? যেদিন বলবেন সেদিন আসব, শুক্রবারটা বাদ দিয়া। ওই দিন জুতা চুরি করি। স্যার, কিছু খরচ দিবেন? খেলা দেখাইলাম, এই জন্য খরচ। তোমার এই খেলা দেখিয়ে তুমি টাকা নাও? যে নেই, আমার কোনো দাবি নাই, যে যা দেয় নেই। সবচেয়ে বেশি কত পেয়েছো? 500 একবার পাইছিলাম। স্যারের নাম ভুইলা গেছি। মুসল্লি মানুষ, নুরানি চেহারা। সেই মুরব্বি ভাবছে আমি জিনের মাধ্যমে আনি। আমি শিকার পাইছি, তার ভাবনা সে ভাববে, আমার কি? মুরব্বি বলল, হাবলু মিয়া, তোমার কি জিন আছে? আমি বললাম, যে স্যার, আপনার দোয়ায় আছে। মুরব্বি বলল, জিন কয়টা? আমি বললাম, 2টা, একটা মাদি আর একটা মর্দ। মর্দটার নাম জাহেল, ফল ফুরুট সেই আনে। মুরব্বি আমার কথা সবই বিশ্বাস পাইছে, আমারে বকশিস দিছে 500 টাকা। আমি বললাম, তুমি জিনের মাধ্যমে আনো না? যে না। কিভাবে আনো? স্যার, আপনারে তো আগেই বলেছি, এইটা একটা খেলা। খেলাটা তোমাকে কে শিখিয়েছে? নিজে নিজেই শিখেছি। কিভাবে শিখলাম সেইটা শুনবেন? ফার্ম গেটের সামনে দিয়া যাচ্ছি, দেখি এক লোক পেয়ারা বিক্রি করতেছে। হাতে টাকা নাই, টাকা থাকলে কিনতাম। হঠাৎ কি মনে করে হাত মুঠা করলাম, মুঠা খুলে দেখি পেয়ারা। স্যার, কিছু খরচ কি দিবেন? যা দিবেন তাতেই খুশি। 50, 100, 200। আমি তাকে 1000 টাকা দিলাম। 500 টাকার 2টা নোট পেয়ে সে হতবম্ব। তাকে বললাম পরের বুধবার আসতে। সে বলল, সকাল 10টা বাজার আগেই বান্দা হাজির থাকবে। যদি না থাকি তাহলে মাটি খাই, কব্বরের মাটি খাই। আমি বললাম, ফল ছাড়া অন্য কিছু আনতে পারো না? হাবলু বলল, যে না, চেষ্টা করে দেখেছি, অনেক চেষ্টা নিয়েছি, লাভ হয় নাই। একবার জর্দার শর্ট হইল, হাতে নাই পয়সা, জর্দা কিনতে পারি না। জর্দা বিনা পানও খাইতে পারতেছি না। শরীর কষা হয়ে গেছে। তখন অনেকবার হাত মুঠা করলাম, মনে মনে বললাম, আয় জর্দা আয়। মুঠা খুইলা দেখি কিচ্ছু না, সব পক্কা। মিসির আলি থামলেন। আমি বললাম, ওই লোক উপস্থিত থাকলে ভালো হতো। হাত মুঠি করত, বাগানের ফ্রেশ চা চলে আসতো, চা খাওয়া যেত। এমন জমাটে গল্প চা ছাড়া চলে না। ঘরে ফ্লাক্স আছে,
ফ্লাক্স দিন, আমি দোকান থেকে চা নিয়ে আসছি। মিসির আলি বললেন, চা আনতে হবে না, চা চলে আসবে। আমি বললাম, শূন্য হতে আবির্ভূত হবে, হাবলু মিয়ার মতো? মিসির আলি বললেন, না, চা সিঙ্গারা বাড়িওয়ালা পাঠাবেন। একটা বিশেষ দোকানের সিঙ্গারা তার খুবই পছন্দ, প্রায়ই গাদাখানিক কিনে আনেন, আমাকে পাঠান। তাকে সিঙ্গারার ঠোঙ্গা নিয়ে এইমাত্র বাসায় ঢুকতে দেখলাম। মিসির আলির কথা শেষ হবার আগেই একটা কাজের ছেলে ফ্লাক্স ভর্তি চা এবং 6টা সিঙ্গারা নিয়ে ঢুকলো। সিঙ্গারা সাইজে ছোট, অসাধারণ স্বাদ। যে দোকানে এই জিনিস তৈরি হয় তার কোটিপতি হয়ে যাবার কথা। আমি চা খেতে খেতে বললাম, তারপর বুধবার ওই লোক এলো? না। কবে এসেছিল? আর আসেই নেই। বলেন কি? আমার ধারণা মারা গেছে। পত্রিকায় একটা নিউজ পড়েছিলাম, মুসল্লিদের হাতে জুতাচোরের মৃত্যু। সে জুতাচোর আমাদের হাবলু মিয়া, তাতে সন্দেহ নেই। আমি বললাম, আপনি তো গল্পের শেষটা জানতেই পারলেন না। না। গল্প কি এখানেই শেষ? এখানেই শেষ না, কিছুটা বাকি আছে। আর কি বাকি থাকবে? গল্পের যে কথক সেই মৃত, গল্প কি থাকবে? মিসির আলি বললেন, আমটা তো আছে। পাখি চলে গেছে, কিন্তু পাখির পালকটা তো ফেলে গেছে। আমটা হলো পাখির পালক। আমি বললাম, পাখির পালক অর্থাৎ আমটা দিয়ে কি করলেন? মিসির আলি বললেন, একজন ম্যাজিশিয়ানের সঙ্গে। এখানেই শেষ না, কিছুটা বাকি আছে। আর কি বাকি থাকবে? গল্পের যে কথক সেই মৃত, গল্প কি থাকবে? মিসির আলি বললেন, আমটা তো আছে। পাখি চলে গেছে, কিন্তু পাখির পালক তো ফেলে গেছে। আমটা হলো পাখির পালক। আমি বললাম, পাখির পালক অর্থাৎ আমটা দিয়ে কি করলেন? মিসির আলি বললেন, একজন ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলাম। আম তৈরিতে হয়তো ম্যাজিকের কিছু গোপন কৌশল আছে, যা আমার জানা নেই। আটলান্টিক সিটিতে একবার একটা ম্যাজিক শো দেখেছিলাম। সেখানে ম্যাজিশিয়ান ফুলের টবে একটা আমের আঁটি পুঁতলেন, রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল আম গাছের চারা বের হয়েছে। আবার সেই চারা রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল গাছ ভর্তি আম। এই ধরনের কোনো কৌশল কি হাবলু মিয়া করেছে? আমার ম্যাজিশিয়ান বন্ধু আমের পুরো ঘটনা শুনে বললেন, হিপনোটিক সাজেশন হতে পারে। হিপনোটিক সাজেশনে মাঝে মাঝে এত গভীর হয় যে সামান্য মাটির দলাকে আম বা অন্য কোনো ফল মনে হবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা মিষ্টি, তাহলে মাটির দলা মুখে দিলে মিষ্টি লাগবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা টক, তাহলে মাটির দলার স্বাদ হবে টক। তবে এই অবস্থা বেশি সময় থাকবে না। ট্রেন্স অবস্থা কেটে গেলে মাটির দলাকে মাটির দলাই মনে হবে। আমাকে দেয়া আমটা মাটির দলা বা অন্য কিছু হয়ে গেল না, আমি রইল। তৃতীয় দিনে আমি অতি গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করলাম। সেটা কি? মিসির আলি বললেন, ফ্রুট ফ্লাই। মিসির আলি বললেন, ফ্রুট ফ্লাই বিষয়ে আপনার কোনো ধারণা আছে? আমি বললাম, পাকা ফলের ওপর ছোট ছোট যেসব পোকা ওড়ে তার কথা বলছেন? মিসির আলি বললেন, হ্যাঁ, এরা 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ লম্বা, চোখ লাল। আমাকে দেয়া আমটা মাটির দলা বা অন্য কিছু হয়ে গেল না, আমি রইল। তৃতীয় দিনে আমি অতি গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার করলাম। সেটা কি? মিসির আলি বললেন, ফ্রুট ফ্লাই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? আমি বললাম, পাকা ফলের ওপর ছোট ছোট যেসব পোকা ওড়ে তার কথা বলছেন? মিসির আলি বললেন, হ্যাঁ, এরা 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ লম্বা, চোখ লাল, শরীরের প্রথম অংশ লালচে, শেষ অংশ কালো। পাকা ফল যা ফার্মেন্টেড হয়েছে তার ওপর এরা ডিম পাড়ে। এক একটি স্ত্রী ফ্রুট ফ্লাই 500-র মতো ডিম পাড়ে।
ডিম থেকে বাচ্চা হতে সময় নেয় 1 সপ্তাহ। আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হচ্ছে 3 দিন পার হবার পরেও আমের ওপর কোনো ফ্রুট ফ্লাই উঠছে না। ডিম থেকে বাচ্চা হতে সময় নেয় 1 সপ্তাহ। আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হচ্ছে 3 দিন পার হবার পরেও আমের ওপর কোনো ফ্রুট ফ্লাই উঠছে না, অর্থাৎ আমে পচন ধরছে না। যে সময়ের কথা বলছি তখন আমের সিজন না, তবে ফল চাষে হয়তো কোনো বড় ধরনের বিপ্লব হয়েছে। সব ঋতুতেই সব ধরনের ফল পাওয়া যায়। আমি বাজার থেকে একটা পাকা আম কিনে আনলাম। জাদুর আম থেকে 1 ফুট দূরে রাখলাম সেটা। 1 ঘন্টা পার হবার আগেই কেনা আমকে ঘিরে ফ্রুট ফ্লাই উড়াউড়ি শুরু করলো। এদের কেউ ভুলেও জাদুর আমের কাছে গেল না। মিসির আলি বড় করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, গল্প কি শেষ? মিসির আলি বললেন, একটু বাকি আছে। আজই শুনবেন নাকি অন্য একদিন আসবেন? বৃষ্টি থেমে গেছে, এখন চলে যাওয়াই ভালো, রাত অনেক হয়েছে। আমি বললাম, শেষটা শুনে যাব, তার আগে না। মিসির আলি বললেন, অ্যান্টার্কটিকা মহাদেশে একবার উল্কাপাত হয়েছিল। 1995 সালে নাসার জনসন স্পেস ফ্লাইট সেন্টারে বিজ্ঞানীরা সেই উল্কা পরীক্ষা করেন। উল্কার নাম হচ্ছে ALI T84001। আমি বললাম, নাম্বার মনে রাখলেন কিভাবে? মিসির আলি বললেন, জাদুর আম নিয়ে গবেষণা করতে গিয়ে এইসব জানতে হয়েছে। আমার আনসলভড খাতায় নাম্বার লেখা আছে। আমি বললাম, উল্কার সঙ্গে আপনার জাদুর আমের সম্পর্ক কী? মিসির আলি বললেন, ঘটনাটা বলে শেষ করি, তারপর আপনি বিবেচনা করবেন সম্পর্ক আছে কি না। বলুন। বিজ্ঞানীরা সেই উল্কার কিছু অর্গানিক অণু পেলেন, জটিল কোনো অণু না, পলিসাইলিক অ্যারোমাটিক হাইড্রোকার্বন। বিজ্ঞানীরা ঘোষণা করলেন এই অণুগুলি পৃথিবী নামক গ্রহের না, গ্রহের বাইরের, কারণ এরা ছিল ল্যাবরেটরি। পৃথিবী নামক গ্রহের সব অর্গানিক অণু হয় ডেক্সটেরোটেটরি, অর্থাৎ এরা প্লেন পোলারাইজড লাইট ডান দিকে ঘুরায়। বিজ্ঞানীরা অতি সহজ একটা পরীক্ষা থেকে বলতে পারেন কোনো বস্তু এই পৃথিবীর নাকি পৃথিবীর বাইরের। আমি বললাম, আপনি আমটি পৃথিবীর না পৃথিবীর বাইরের এই পরীক্ষা করলেন? মিসির আলি বললেন, এই ধরনের পরীক্ষা করার মতো যোগ্যতা বা যন্ত্রপাতি কোনোটাই আমার নেই। তবে আমি আমের শ্বাস সিল করা কৌটাই ইতালির অ্যান্থন ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম। তারা জানালেন এই ফলটির রস ল্যাবরেটরি, অর্থাৎ এর অরিজিন পৃথিবী নামক গ্রহ না। বলেন কি? মিসির আলি বললেন, একটা ছোট্ট পরীক্ষা অবশ্যই আমি নিজেই করলাম। একটা টবে যত্ন করে আমের আটিটা পুঁতলাম, সেখান থেকে গাছ হয় কি না তাই দেখার ইচ্ছা হয়েছিল। মিসির আলি বললেন, সেটা বলবো না, কিছু রহস্য থাকুক। রহস্য থাকলেই গল্পটা আপনার মনে থাকবে। মানুষ রহস্যপ্রিয় জাতি, সে শুধু রহস্যটাই মনে রাখে, আর কিছু মনে রাখতে চায় না। শেষ হলো মিসির আলি সিরিজ থেকে ফ্রুট ফ্লাই। আমাদের পরবর্তী নিবেদন থাকবে মিসির আলি সিরিজের আরেকটি আনসলভড গল্প। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।